নিউরোসায়েন্স হাসপাতালে ঘোড়াঘাটের ইউএনও অবস্থা সংকটাপন্ন। করোনায় আরো ৩২ জনের মৃত্যু, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। দুই এনআইটি মামলায় 2 দিনের রিমান্ডে জেকেজির ডাক্তার সাবরিনা। প্রথম আলোর আনিসুল হক সহ 5 জনের জামিন মঞ্জুর। এবং ই ভ্যালির কাছে থাকা অর্থের নিরাপত্তা দিতে হবে সরকারকেই বিশেষজ্ঞদের মত। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। পুরো খবর এবার। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার চিকিৎসার জন্য 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে নিউরোসায়েন্স হাসপাতাল। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে অপারেশন করা বা বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থাও তার নেই। দেখব আরিফ জামালের রিপোর্ট। বুধবার রাত ৩টার দিকে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসার বাথরুমের ভেন্টিলেটর ভেঙে তার ঘরে প্রবেশ করে মুখোশ পরা 2 দুর্বৃত্ত। এর আগে ওই বাসার নিরাপত্তা প্রহরীকে বেঁধে রাখে তারা। ওয়াহিদা খানম তাদের উপস্থিতি টের পেলে তাকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করে দুর্বৃত্তরা। ওই বাসায় থাকা ওয়াহিদার পিতা ওমর আলীকেও একইভাবে আঘাত করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হ্যাপাজার্ডলি তার মাথায় কোপানো আছে, মনে হচ্ছে ধাতব কোনো ভারী যন্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ইউএনওকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। বিকেল 3টার কিছু পরে তাকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসা চলছে তার। মাথার খুলি ভেঙে গিয়ে ভিতরে ঢুকে গেছে, যে কারণে ব্রেনে আঘাত লেগেছে, মাথার ভিতরে রক্তক্ষরণ হয়েছে, যেই কারণে ওনার হিমোডাইনামিক স্ট্যাটাস ডিটেরিয়েট করেছে। ওনার পালস ব্লাড প্রেশার ঠিকমতো নাই। এই মুহূর্তে ওনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আমরা এই মুহূর্তে হঠাৎ করে বলতে পারবো না যে কখন অপারেশন করতে পারবো, কারণ ওনার স্ট্যাটাস ইমপ্রুভমেন্ট না হওয়া পর্যন্ত আমরা অপারেশনে যেতে পারবো না। এদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিনাজপুরের ইউএনওর ওপর হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, হামলার কারণ জানা যায়নি। ওই বাসা থেকে কোনো মালামালও চুরি হয়নি। ওখানে হাই পাওয়ার্ড একটা টিম সেটা কাজ করছে, পুলিশের একটি চৌকস একটি টিম সেখানে কাজ করছে। তো তারা আশাবাদী যে খুব দ্রুত আমাদেরকে জানাতে পারবেন যে কারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা একটু অপেক্ষা করতে হবে যে ব্যাপারটা দুর্বৃত্তরা কারা আসলে, না এটা কোনো ডাকাতির উদ্দেশ্যে এসেছিল নাকি উদ্দেশ্যমূলকভাবেই কোনো কারণে শত্রুতা তৈরি হয়ে এরকম হয়েছিল কিনা। বিসিএস 31 ব্যাচের কর্মকর্তা ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। নিউরোসায়েন্স হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা সবশেষ খবর জানতে তার সঙ্গেই যুক্ত হচ্ছি। শফিক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ইউএনওর অবস্থা আশঙ্কাজনক এবং একই সঙ্গে তার বাবাকেও আঘাত করা হয়েছে, তার বাবাও চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তের খবর আসলে কি? আখি, এর আগের খবরগুলোতে যেমনটি জানিয়েছিলাম যে আপনি জিজ্ঞেস করলেন তার বাবার অবস্থা কেমন। তার বাবা কিন্তু এখন রংপুর মেডিকেলে রয়েছেন, তাকে ঢাকায় নিয়ে আসা হয়নি, কিন্তু ইউএনও যিনি রয়েছেন তাকে রংপুর মেডিকেলে ট্রিটমেন্ট দেওয়ার পরে সেখান থেকে আরেকটি ক্লিনিকে নেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন দেখা গিয়েছে যে সেখানে আসলে চিকিৎসা সম্ভব না, উন্নত চিকিৎসার দরকার, তারপরেই কিন্তু বিমান বাহিনীর যেই হেলিকপ্টার, বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় নিয়ে এসে এই নিউরোসায়েন্স যেই হসপিটাল এখানে নিয়ে আসা হয়েছে এবং বেলা 3টার কিছু পরে আজ এখানে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তখন তাকে এখানে নিউরোসায়েন্সের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন। নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক যিনি রয়েছেন দিন মোহাম্মদ, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ওয়াহিদা খানম এবং তার মাথার যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেখানে কিন্তু আসলে মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যায়। আসলে এই মুহূর্তে তার কোনো ধরনের অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না।
সেক্ষেত্রে তাকে অবজারভেশনে রাখতে হবে। পরবর্তীতে তার চিকিৎসার জন্য 7 সদস্যের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন আসলে কি ধরনের ট্রিটমেন্ট তাকে এখান থেকে দেওয়া হবে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিকাল 5:30টার দিকে এখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন ফরহাদ হোসেন তিনি এসেছেন এবং তিনি ভিতরে গিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন এবং বের হওয়ার পরে তার সাথে আমাদের কথা হবে। আমরা সাংবাদিকরা হাসপাতালের সামনে এখানে অপেক্ষা করছি যে আসলে আপনি জানেন যে ইউএনও যিনি রয়েছেন ওয়াহিদা খানম তার বাসায় মধ্যরাতে ঢুকে তাকে হামলা চালানো হয়েছিল এবং সেক্ষেত্রে কি কারণে হামলা চালানো হয়েছিল, কারা হামলা চালিয়েছে, এসব বিষয়ে নানাবিধ বিষয় আসলে এখানে চলে আসে। তো সেক্ষেত্রে মন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন থাকবে যে আসলে কি কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে, তিনি আমাদেরকে তেমনটি জানাবেন। তো এখন পর্যন্ত আসলে তার চিকিৎসা চলছে, তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, চিকিৎসকরা এমনটি বলছেন। তো আখি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মন্ত্রী বের হওয়ার পরে হয়তো নতুন কোনো তথ্য এখান বুঝতে থেকে পেরেছি জানাবো। এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি আপনি আমাদেরকে জানিয়ে দিলেন। নিশ্চয়ই পরবর্তীতে এই খবরগুলো আপনি রাখতে থাকবেন এবং আমাদের দর্শকদের জন্য জানাতে চেষ্টা করবেন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরের খবরে যাচ্ছি এবার। করোনা প্রসঙ্গ, করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে আর এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 4,383 জনের। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের 93টি ল্যাবে 14,422 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,158 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 14.96%। মোট শনাক্তের সংখ্যা 3,19,686। সবশেষ 2,964 জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,13,980 জন। সরকারি তথ্য মতে করোনা শনাক্তের হার কমছে। বাস্তবে হাসপাতালগুলোতে বেড়েছে রোগী ভর্তির সংখ্যা, এমনকি রাজধানীর কোভিড হাসপাতালগুলোর আইসিইউতে খালি নেই কোনো সিট। করোনা টেস্টের জন্য বিড়ম্বনাও কমেনি অনেক হাসপাতালে। দেখব নাজিয়া আফরিনের রিপোর্ট। ধাক্কাধাক্কি করে ওখানে করোনা টেস্টের জন্য টিকিট কাটতে হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো করোনা টেস্টের জন্য আসছি, ওখানে সঠিকভাবে মেনটেন করার মতো এত বড় একটা মেডিকেল কলেজ হাসপাতাল, একটা এমন কোনো কর্মকর্তা কর্মচারী ওখানে নিয়োগ দেওয়া হয় না। 2891 নম্বর সিরিয়াল দিলাম, সিরিয়াল নাম্বার নেওয়ার পরও কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করলো না। রাজধানীর কোভিড ডেডিকেটেড মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালের নিত্যদিনের চিত্র এখন এরকমই। দিনে 100 টেস্টের সক্ষমতা থাকলেও আসেন 200 থেকে 300 জন রোগী। সাধারণ ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি আগের তুলনায় কমলেও হাসপাতালের 14টি আইসিইউ সিট কখনোই খালি থাকছে না। আমাদের 180টা পর্যন্ত টেস্ট করতে পারি আমরা। জেলা উপজেলা থেকে রেফার্ড হয়ে আসেন, তাদেরও চিকিৎসা করতে হয়, সেজন্য আমাদের একটু চাপের সম্মুখীন থাকতেই হয় সবসময়। একই অবস্থা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের। সংকটাপূর্ণ রোগীর সংখ্যা বেশি, তবে সাধারণ ওয়ার্ডগুলোতে আগের চেয়ে রোগীর সংখ্যা কমেছে। করোনা টেস্টের চাহিদা এই হাসপাতালেও বেশি। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। আইসিইউর অপেক্ষায় অনেকেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টেস্টের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন তারা। আইসিইউ তো আমাদের সবসময় ভরা থাকে, কারণ আমার এখানে সব সিরিয়াস আর মডারেটলি সিরিয়াস পেশেন্ট থাকে। সুতরাং আইসিইউ, এইচডিইউ এগুলো কিন্তু আমাদের কখনোই ফাঁকা রাখার সুযোগ থাকে না। অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা আরও একটু বেশি। তবে হাসপাতালগুলোর হিসেবের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার তথ্যে কিছুটা গরমিল থেকেই যাচ্ছে। আইসিইউ সিট খালি আছে, নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার কমছে, এমন তথ্য দেয়া হলেও বাস্তবতা ভিন্ন। দেশের জনসংখ্যার তুলনায় পরীক্ষা হচ্ছে কম। 39টি জেলায় কোনো পরীক্ষা কেন্দ্রই নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন সব সীমাবদ্ধতাকে মাথায় রেখেই সারা দেশের হাসপাতালগুলো তাদের যথাসাধ্য সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিধিত্বশীল পরীক্ষা, যেটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলি, সেইভাবে কিন্তু নেওয়া হচ্ছে না। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য চিকিৎসার যে ব্যবস্থাগুলি রয়েছে, সেই ব্যবস্থাগুলো আমাদের কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষিত রাখতে হবে। সুযোগগুলো একইভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির ডাক্তার সাবরিনার বিরুদ্ধে ইসির করা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 2টি এনআইডি করার রহস্য উদ্ঘাটন ও তদন্তে 1 সেপ্টেম্বর সাবরিনার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পাশাপাশি এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনও করে বাড্ডা থানা পুলিশ। গত 30 আগস্ট প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে গুলশান থানার নির্বাচন অফিসার
মোহাম্মদ মোমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করেন। জাতীয় পরিচয় নিবন্ধন আইনের 14 ও 15 ধারায় করা মামলায় অভিযোগে প্রমাণ হলে 2 বছরের কারাদণ্ড হতে পারে তার। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রতারণার মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবরিনা। যে 2টি নেশা আইডি কার্ড যে করেছে সাবরিনা চৌধুরী, এটা কেন করেছে এই জিনিসগুলি উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য পুলিশ ডিমান্ড চেয়েছে যে সত্যিকারভাবে তার কী উদ্দেশ্য এবং কারা এই ঘটনার সাথে জড়িত, কারা এটা দিয়েছে, এই জন্য উদ্ধার হওয়ার দরকার আছে। এই জন্য তাকে রিমান্ড 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আসামি পক্ষ তার জামিন চেয়েছিল, আমরা জামিনের বিরোধিতা করেছি, তার জামিনও নামঞ্জুর হয়েছে। 11 বছর পরে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনয়ন করা হয়েছে, সেই হেতু আমি বলছি যে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ এবং সেই অভিযোগের দায়ভার আলটিমেটলি নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 9ম শ্রেণীর ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় কারা মামলায় প্রথম আলোর সহযোগী আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ 5 জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। সম্পাদক জনাব আনিসুল হক এবং অন্যান্যদের বিরুদ্ধে সেকশন 87 এবং 88 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যে প্রপার্টি অ্যাটাচমেন্ট এবং অন্যান্য যে আদেশটি হয়েছে, সেই আদেশের প্রেক্ষিতে আজকে আমরা বিজ্ঞ আদালতে এসে আমরা একটা জামিনের আবেদন করেছি এবং সেই সাথে গতকালকের আদেশটি আমরা প্রত্যাহার চেয়েছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে নথি পর্যালোচনা করে এই আসামিদেরকে আজকে 5,000 টাকার মুচলেখায় জামিন মঞ্জুর করেছেন। যাদের রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, আর বিএনপি কখনো দেশের স্বার্থ রক্ষায় ছিল না বলেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। লগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে মানুষের অবস্থার অপর নাম, আস্থার অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আর যাদের রাজনীতির উৎস জনগণ নয়, বন্দুকে নয়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ায় তা প্রমাণ করে। বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান শপথ নিয়েছেন। বিকেল 4:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল 2 বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সবশেষ আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল 2018 সালের 8 অক্টোবর। এখন নতুন এই 2 জন যুক্ত হয়ে আপিল বিভাগের বিচারপতি হলেন মোট 8 জন। আগেই 3 জন বিচারপতি ছিলেন। বিচারপতি তারিকুল হাকিম 1987 সালে জেলা আদালত ও 1989 সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2002 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং 2004 সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। আর বিচারপতি ওবায়দুল হাসান 1986 সালে জেলা আদালত, 88 সালে হাইকোর্ট বিভাগে এবং 2005 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে 2009 সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও 11 সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এরও চেয়ারম্যান ছিলেন। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। সকালে গণভবনে নৌ প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নৌবাহিনী প্রধানকে শুভকামনা জানান, তাকে সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন। গত জুলাই মাসে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে মোহাম্মদ শাহীন ইকবাল বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে উৎসব নিষিদ্ধ করা হয়নি।
ভুল বোঝাবুঝি ও অসাবধানতার কারণে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে তথ্যটি ভুলভাবে গণমাধ্যমে গিয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় র্যাগ ডে উৎসবকে অমানবিক, নিষ্ঠুর ও নীতি বহির্ভূত আখ্যা দিয়ে তা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। তবে আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তর জানায়, অসাবধানতাবশত র্যাগ ডে সংক্রান্ত তথ্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, র্যাগ ডের নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অমানবিক ও অসৌজন্যমূলক আচরণ যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক নজর রাখতে বলা হয়েছে। একই সঙ্গে র্যাগ ডে পালনে নীতিমালা তৈরিতে 5 সদস্যের কমিটি গঠনের কথাও জানান তিনি। গ্রহণ করার জন্য যারা পায় না তারা দুর্ভাগ্যক্রমে হয়তো পায় না, কিন্তু এই উৎসবটি এটি তো আমাদেরকে সবসময় পেট্রোলাইজেশন দিতে হবে। আমরা সেটিকে যেন নিয়ম নীতি আলোকে শৃঙ্খলভাবে করতে পারি, সেজন্য এই প্রো ভাইস চ্যান্সেলরকে প্রধান করে, প্রো ভাইস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন তাকে প্রধান করে কমিটি করা হয়েছে। আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি ব্যবসা পরিচালনার অর্থ সংগ্রহ করছে ক্রাউড সোর্সিং এর মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে ই ভ্যালির অ্যাকাউন্টে গ্রাহকদের যে বিশাল অঙ্কের অর্থ জমা হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। 2018 সালে যাত্রা শুরু করা ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি গত 1.25 বছরে প্রায় 1,500 কোটি টাকার পণ্য সরবরাহ করেছে গ্রাহকদের। এই হিসাবে প্রতি মাসে গড়ে প্রায় 100 কোটি টাকারও বেশি পণ্য কিনেছেন গ্রাহকেরা প্রতিষ্ঠানটির মাধ্যমে। আমরা চেষ্টা করি যাতে এখানে একটা ক্যাশব্যাক দিতে, যে ক্যাশব্যাকটা দিয়ে সে একটা রিওয়ার্ড পয়েন্টের মতো, যে রিওয়ার্ড পয়েন্টটা সে ফার্দার কেনাকাটায় ইউজ করতে পারবে। ধরা যাক ই ভ্যালির গ্রাহক সংখ্যা 10 লাখ। এদের মধ্যে 5 লাখ গ্রাহক নতুন পণ্য কিনতে 1000 টাকা করে ই ভ্যালিকে পরিশোধ করলেন। শর্ত অনুযায়ী টাকা জমা দেওয়ার 2 মাস পর গ্রাহক পণ্যটি হাতে পাবেন। তাহলে এই 2 মাসের জন্য 5 লাখ গ্রাহকের পরিশোধিত 50 কোটি টাকা ই ভ্যালির অ্যাকাউন্টে জমা থাকছে। বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং আইন ও সুদ হার অনুযায়ী মাসে 1% হারে সুদ পেলেও এই 50 কোটি টাকা শুধুমাত্র ব্যাংকে ফেলে রেখেই লাভ হবে 1 কোটি টাকা। এই যে গ্যাপটা সেটা সে কি করছে, এটা আমাদের আসলে চিন্তা করার বিষয়। তারা নেগোশিয়েট করার জন্য টাইমটা নিচ্ছে, নাকি হচ্ছে যে এটা ব্যাংকে রেখে টাকাটা ইয়ে করছে, মানে ইন্টারেস্ট নিচ্ছে, এটা আবার একটু ডিফারেন্ট ইস্যু। তো এটা কি করছে সেটা একটু আমি মনে করি একটু চিন্তা করা দরকার। এ তো গেল ব্যাংকের সুদের হিসাব। ই ভ্যালির অ্যাকাউন্টে যদি গ্রাহকদের কয়েকশো কোটি টাকা জমা হয়ে যায়, তাহলে সে টাকা নিয়ে যে উদ্যোক্তারা উধাও হয়ে যাবেন না, এর নিশ্চয়তা কে দেবে? বাংলাদেশের বাস্তবতায় ডেস্টিনির মতো কোম্পানির উদাহরণও কম নয়। একটা আশঙ্কা থেকেই যায় যে আসলে এই এত বিপুল পরিমাণের যে অর্ডার, সেটাকে সামাল দিয়ে তারপর এটার সাথে অনেক টাকা পয়সা জড়িত। এটা এর আগে যেহেতু এটা নিয়ে কাজ হয় নাই বা এই ধরনের ওরা প্রথম দেশে আসছে, আমাদের অস্বাভাবিক লাগছে বিষয়টা। আমি মনে করি ওদের পয়েন্ট থেকে সেটা ক্লিয়ার করা দরকার। বিশ্বজুড়ে ক্রাউড ফান্ডিং একটি প্রতিষ্ঠিত বিজনেস মডেল হলেও বাংলাদেশের বাজারে এটি একেবারেই নতুন। এই বিশেষজ্ঞের মতে পণ্য সরবরাহের সময়সীমার ক্ষেত্রে ই ভ্যালির কথা আর কাজে মিল না থাকাই মূল দুশ্চিন্তার কারণ। ই ভ্যালির এই ক্রাউড ফান্ডিং ই কমার্সের মডেল সাথে কিছুটা যায়, কারণ ইন অ্যাডভান্স তারা টাকা নিচ্ছে কনজিউমার থেকে এবং ডেলিভারি দিচ্ছে কিন্তু আফটার 1 মান্থ অর ফিউ মান্থস লেটার। তো ফলশ্রুতিতে কনজিউমাররা কিন্তু আমি কনজিউমার হিসেবে আমি জানি যে আমার এটা প্রোডাক্টটা এত তারিখ, কারণ ওখানে ডেফিনেটলি লেখা থাকে, তো আমি জানি এতটুকু। এরপরে যখন যাচ্ছে তখন কিন্তু আমি যে কনজিউমার হিসেবে কিন্তু আমার এটা সমস্যা হচ্ছে। আমাজন কিংবা আলিবাবার মতো বিশ্বখ্যাত অনলাইন মার্কেটপ্লেসেও প্রিপেড সিস্টেম বা পণ্য হাতে পাওয়ার আগেই মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে, কিন্তু এসব প্রতিষ্ঠানে পণ্যের মান, সরবরাহের সময়সীমা এবং সার্বক্ষণিক কাস্টমার কেয়ার সার্ভিস থাকায় কখনোই আস্থা সংকটে ভোগেন না গ্রাহকরা। আর ই ভ্যালি ঠিক এই জায়গাতেই পিছিয়ে রয়েছে বেশ অনেকটা। কনজিউমার কিন্তু অনেক বেনিফিটেড হয়েছে, 90% বা 95% কনজিউমারের স্যাটিসফ্যাকশন লেভেল ভালো, কিন্তু 5% কিন্তু আমাদেরকে ওভারলুক করা যাবে না, তাদেরকেও আমাদের চিন্তা করতে হবে। সেটার বেসিস। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। ই ভ্যালি নিয়ে আরো খবর। ই ভ্যালি কোনো অস্বাভাবিক ব্যবসা করছে না বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। জুমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ই ভ্যালি একেবারে নতুন একটি মডেল নিয়ে এসেছে, আর এর জন্যই মানুষের মধ্যে
প্রশ্ন তৈরি হচ্ছে, যা হওয়াটা স্বাভাবিক। তবে ই ভ্যালি কোনোভাবেই মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন মোহাম্মদ রাসেল। সরকারের তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে বলে মন্তব্য তাঁর। একই সঙ্গে তদন্ত চললেও ই ভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে অনুরোধ জানান তিনি। মোহাম্মদ রাসেল বলেন, ক্রেতা সমাগম বাড়াতে শুরুতে কিছু ধামাকা অফার দিয়েছে ই ভ্যালি, যেটা ব্যবসার কৌশল। এ কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এতে কোনো ফাঁকিবাজি নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যম ই ভ্যালি নিয়ে যে সমালোচনা বা পর্যবেক্ষণ করছে, সেটাকেও স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তারা তাদের সাথে যদি আপনারা আলোচনা করে থাকেন, দেখবেন যে প্রচুর পণ্য অথবা অনেক বেশি বিক্রেতা এবং অনেক বেশি ক্রেতা, এই সমাগমটা অটোমেটিকলি ক্রিয়েট হয় না। এখানে কিছু না কিছু ইনোভেটিভ আইডিয়া দিয়ে নিয়ে আসতে হয়। সেই নিয়ে আসার পরিপ্রেক্ষিতে নিয়ে আসার জন্য হয়তো আমাদের সেই শুরু থেকেই একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট ছিল। আমাদের লক্ষ্যই ছিল প্রথম থেকে প্রচুর বিক্রেতা এবং প্রচুর ক্রেতা আনা। এই ক্রেতা এবং বিক্রেতা আনতে যেয়ে আমরা নানান ধরনের অফার দিয়ে থাকি, যে অফারগুলো নিয়ে এখন অনেকটাই আমরা সমালোচনার মুখে হয়তো পড়েছি কিছু ব্যক্তির কাছে, যারা হয়তো আমাদের বিষয়টা ভুল ব্যাখ্যা করছেন। সময় হলো 22টির বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে চায় কক্সবাজারে থাকা রোহিঙ্গারা। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। 8 নভেম্বর মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে চায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের ভোটাধিকার দিতে মিয়ানমারের নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে রোহিঙ্গাদের 14টি সংগঠন। চিঠিতে বলা হয়েছে, 2010 এবং 15 সালের নির্বাচনেও বিদেশে থাকা মিয়ানমারের নাগরিকরা ভোট দিতে পেরেছিল। সম্প্রতি মিয়ানমারের নির্বাচন কমিশন এবারের নির্বাচনেও এই সুযোগ বহালের ঘোষণা দিয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে চায়। 2015 সাল থেকে রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নেবার কথা চিঠিতে উল্লেখ করে বলা হয়েছে, তারা মিয়ানমারের নাগরিক, তাই নির্বাচন কমিশন যেন রোহিঙ্গাদের ভোটাধিকার পুনর্বহাল করে। দুর্নীতি শুধু আর্থিক ক্ষতি করে না, মানুষের প্রাণহানিও ঘটায় বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। টিআইবি পরিচালিত নিমতলী, চুরিহাট্টা এবং সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে করণীয় শীর্ষক এক ওয়েবিনার আলোচনায় বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে এখনো পুরনো ঢাকা থেকে রাসায়নিক গুদাম সম্পূর্ণ সরানো যায়নি। মানুষের আর্থিক ক্ষতি করে, অর্থনীতির আর্থিক ক্ষতি করে, সমাজের বিভিন্ন পর্যায়ে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, সেটা আমরা জানি। কিন্তু দুর্নীতি মানুষের প্রাণহানির ঘটনা, প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এই জিনিসটি আমরা ইতিপূর্বে দুর্ভাগ্যজনক ভাবে রানা প্লাজায় দেখেছি, আমরা আরো বিভিন্ন দুর্ঘটনা দেখেছি, এখন চুরিহাট্টা এবং নিমতলিতেও সেটারই প্রমাণ। এবং আমরা সেই কারণে মনে করি যে দুর্নীতিকে যদি নির্মূল করা সম্ভব না হয়, নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে এই ধরনের প্রাণহানির ঘটনা দুর্নীতির কারণে ঘটতেই থাকবে। কুড়িগ্রামের রৌমারী সোনাভরি নদীতে গোসলে নেমে 2 কিশোর ও 1 কিশোরীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই বোন। পুলিশ জানিয়েছে, দুপুর 12টার দিকে উপজেলার খঞ্জনমারা এলাকার সোনাভরি নদীতে 5 শিক্ষার্থী গোসল করতে নামে। 2 জন উঠে আসলেও অপর 3 স্কুল শিক্ষার্থী সিয়াম, তার খালাতো ভাই হামিম ও বোন দিনা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিয়াম 8ম, হামিম 9ম ও দিনা 5ম শ্রেণীর শিক্ষার্থী। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার 27 বছর পূর্তি ও 28তম বছরে পদার্পণ উদযাপন করল বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। দুপুরে গুলশানে প্রতিষ্ঠানের কার্যালয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত নিরক্ষরমুক্ত ডিজিটাল বাংলাদেশ ও শিক্ষায় উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার করেন তারা। গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার জানান,
1993 সাল থেকে গত 27 বছরে 70,000 শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করেছে এই নেটওয়ার্ক। এবং প্রতি বছরই আমরা অন্তত কয়েক লক্ষ শিক্ষার্থীকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করি এবং এই বছর সবচেয়ে বেশি আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি স্কুল গোয়িং স্টুডেন্টদের কাছ থেকে। ইতিমধ্যে আমরা নতুন করে গত 3 মাসে প্রায় 2000 কলেজ ইউনিভার্সিটির সাথে আমরা নতুন করে চুক্তি সম্পাদন করেছি, যার কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা আরও বেশি বিদেশে যাওয়ার সুযোগ পাবে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আমন ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাঙ্গাইলের কৃষকরা। কৃষি বিভাগ বলছে, বন্যার ক্ষতিপূরণে কৃষকদের সরকারিভাবে বিনামূল্যে চারা, সার সহ প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হবে। টাঙ্গাইলের 12টি উপজেলায় 2 দফা বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বন্যায় ডুবে যাওয়া ফসলি জমি জেগে উঠেছে। সেসব জমিতে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকরা। পাহাড়ি এলাকা থেকে বেশি দামে আমন এবং বিআর 11, 49 ও 51 জাতের ধানের চারা এনে রোপণ করছেন। আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং নতুন করে বন্যার পানি না আসে, তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন কৃষকরা। সব আইনে আমরা হালি লাগাইতেছে খেতে, ময়মনসিংহ থেকে বীজ আইনা করতেছি, খেত রোপণ করতেছি। আবহাওয়া যদি ভালো থাকে ধান ভালো হবে। আমাদের যে টার্গেট ছিল 88,260 হেক্টর, তার মধ্যে 29,624 হেক্টর ইতিমধ্যেই আমার 12টি উপজেলায় রোপণ করা সম্ভব হয়ে গেছে। বাইজিস্টে বিরতি নেবার সময় হলো আবারও, এরপর জানিয়ে ফিরছি। ভারতে একদিনের রেকর্ড 83,000 করোনা রোগী শনাক্ত। সমঝোতা ছাড়াই শেষ হলো মেসির বাবার সঙ্গে ভার্চুয়াল বৈঠক। বিরতির পর ফিরে এসে সবাইকে আরও একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। বিকেল 5টার দিকে গাইবান্ধা সুন্দরগঞ্জে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুৎফুল হাসান, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজাই মাহমুদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিলজামান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। দেশের বাইরের খবর এবার। ভারতে গত 24 ঘন্টায় প্রায় 83,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে 11,72,000 মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন শনাক্ত হয়েছে 83,883 জন। এ নিয়ে মোট আক্রান্ত 38.5 লাখ ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্তের সংখ্যায় বিবেচনায় দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলের চেয়ে মাত্র 1.5 লাখ পিছিয়ে আছে ভারত। এছাড়া প্রায় দৈনিক আক্রান্তের হিসেবে 1 মাস ধরে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে ভারতে। দেশটিতে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 1043 জন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 67,376-এ। তবে আসার কথা, ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 29 লাখ মানুষ। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি ফাতাউ বেনসৌদা ও তার
প্রধান সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা করেছে হেগ ভিত্তিক ট্রাইব্যুনাল। আইসিসির এক বিবৃতিতে বলা হয়, বেনসৌদা ও তার সহযোগী পাস্কিসো মোচোচোকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা আইনের শাসনের লঙ্ঘন। বিশ্বব্যাপী সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত ও বিচার কাজে এটি সুস্পষ্ট হস্তক্ষেপ। তবে তা সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে সরবে না আন্তর্জাতিক অপরাধ আদালত। বুধবার আইসিসির 2 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্তের প্রতিশোধ নিতে এই ব্যবস্থা নেওয়া হয়। খেলার খবর। মেসির বাবা হোর্হে মেসির সঙ্গেও বার্সা সভাপতির বৈঠকে মেসির ক্লাব ছাড়া নিয়ে কোনো সমঝোতা হয়নি। বুধবার মেসির বাবার সঙ্গে 2 ঘন্টা বৈঠক শেষে বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, মেসি বিক্রির জন্য নয়, আর্জেন্টাইন তারকাকে ক্লাব ছাড়তে দেওয়া হবে না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ আলোচনার পরও 2 পক্ষে কোনো সমঝোতা হয়নি। বার্তামেও বলেছেন, রিলিজ ক্লজ থেকে খেলোয়াড়ের বেরিয়ে যাওয়ার সময়সীমা পেরিয়ে গেছে গত 10 জুন। সুতরাং মেসি নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড় এবং তাকে অনুশীলনে নামতে হবে। কোনো পরিস্থিতিতেই মেসিকে ছেড়ে দেওয়ার কোনো উদ্যোগ নেবে না ক্লাব, কেননা বার্সেলোনার ক্রীড়া প্রকল্পের প্রধান চরিত্রই মেসি। তবে মেসির পক্ষ থেকে তার বাবা বিনা ফিতে মেসিকে ছেড়ে দিতে বলেছেন। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি হয়তো আদালতের দিকেই গড়াতে পারে। ইউএস ওপেনে 3য় রাউন্ডে উঠেছে নোভাক জোকোভিচ। তবে ব্রাইটন এডমন্ডের বিপক্ষে জয়ের জন্য কাঠখড় পোড়াতে হয়েছে সার্বিয়াকে। বিদায় নিয়েছেন ক্যারোলিনা প্লিসকোভা। দর্শকবিহীন টুর্নামেন্টের 2য় রাউন্ডের ম্যাচে প্রথম সেটে ধাক্কা খান নোভাক। ট্রাইব্রেকে 7 চেক প্রজাতন্ত্রের কোভিতোভা। অন্য ম্যাচে ফরাসি তরুণী গার্সিয়ার কাছে পাত্তাই পাননি আরেক চেক তারকা ক্যারোলিনা প্লিসকোভা। শুরু থেকে নিজের ছায়া হয়েছিলেন তিনি। 6-1 ও 7-6 গেম সেটে 2টি হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন প্লিসকোভা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টেবিলে 2য় স্থানে উঠে এসেছে গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সেন্ট লুসিয়াকে 7 উইকেটে হারিয়েছে তারা। টসের আগে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়া, তবে শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে তারা। অ্যামাজনের বোলিং তোপে 26 রানে 3 উইকেট হারায় লুসিয়া। দলের হাল ধরার চেষ্টা করেন কর্নওয়েল নজিবুল্লাহ জর্দানরা, কিন্তু ব্যর্থ হয়ে ব্যক্তিগত 21 রানে কর্নওয়েল এবং জর্দান 19 রানে ফেরেন। শেষ পর্যন্ত 109 রান সংগ্রহ করে লুসিয়া। 23 রানে অপরাজিত জাভেলি গ্লেন, নবীন ও পল নেন 2টি করে উইকেট। ছোট টার্গেট জবাবে দ্রুতই ফেরেন ব্র্যান্ডন কিং। চন্দ্রপল হেমরাজ করেন 26 রান। তবে শেমার হেটমায়ারের অপরাজিত 56 রানে 3 উইকেটে জয় নিশ্চিত করে অ্যামাজন। শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। নিউরোসায়েন্স হাসপাতালে ঘোড়াঘাটের ইউএনও অবস্থা সংকটাপন্ন। করোনায় আরো 32 জনের মৃত্যু, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। 2 এনআইডি মামলায় 2 দিনের রিমান্ডে জেকেজির ডাক্তার সাবরিনা। আবরার মৃত্যু মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ 5 জনের জামিন। ই ভ্যালির কাছে থাকা অর্থের নিরাপত্তা দিতে হবে সরকারকে, বিশেষজ্ঞদের মত। মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে চায় কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা। ভারতে একদিনে রেকর্ড 83,000 করোনা রোগী শনাক্ত। এবং সমঝোতা ছাড়াই শেষ হলো মেসির বাবার সঙ্গে বার্সার বৈঠক। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।